আমরা যেহেতু মানুষ হিসেবে সবারই একটা পরিবার আছে, আর এই পরিবারের একজন অভিভাবক থাকে। হ্যাঁ, অভিভাবক। এই অভিভাবকের আন্ডারে একজন, দুইজন, তিনজন, চারজন এর অধিক ব্যক্তি নির্ভর করে। আল্লাহ না করুক এই অভিভাবকটা যদি লাইফ লস করে বা কর্মক্ষম হয়ে যায়, তখন তার উপর নির্ভরকৃত যে ব্যক্তিগুলো থাকে তাদের চলার পথটা কিন্তু একটু ছন্দপতন ঘটে। তো এই রকমের ঘটনা যদি উন্নত বিশ্বে হয়ে থাকে, তখন ওই দেশের সরকার এই অভিভাবকের অবর্তমানে তার উপর নির্ভরকৃত যে ব্যক্তিগুলো আছে তাদেরকে মোটা অঙ্কের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়। আর এই সাপোর্টটা কিন্তু এমনি এমনি দেওয়া হয় না, যে কোনো একটা মাধ্যম বা বাইপো সইতেই দেওয়া হয়। সেই মাধ্যম বা বাইপো সইটাই হচ্ছে ইন্স্যুরেন্স। আপনি জেনে খুশি হবেন যে পৃথিবীর উন্নত বিশ্বে 100% মানুষ ইন্স্যুরেন্সের আওতায়। আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় হোক, আপনার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। একজন বাচ্চা যখন মেডিকেলে জন্মগ্রহণ করে, সাথে সাথে তার ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। কেন? কারণ সে যদি স্কুলে ভর্তি হতে চায়, সেক্ষেত্রেও তার কি ইন্স্যুরেন্সের সার্টিফিকেট দিতে হবে। সে যদি মেডিকেলের ট্রিটমেন্ট নিতে চায়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স সার্টিফিকেট তার বাধ্যতা হবে। সে যদি ট্রাভেলিং করতে চায়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চায়, সেক্ষেত্রে তার ইন্স্যুরেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক। দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া 98.02% ইন্স্যুরেন্সের আওতায়। তো সবচেয়ে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ আজকে স্বাধীনতার 54 বছর চলছে, তো মাত্র 5-6% মানুষ ইন্স্যুরেন্সের আওতায়। এখন আসি, এটার কারণটা কি? এটার কারণটা অবশ্যই কিছু আছে। আচ্ছা, এখন আসি যে একটা দেশ নিম্ন আয় থেকে যদি মধ্যম আয়ের দেশে যেতে চায়, তো সেক্ষেত্রে ওই দেশের মানুষের 80% সোশ্যাল সিকিউরিটি দরকার। এটা কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের কথা না, এটা বাংলাদেশের কোনো ব্যক্তির কথা না, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে একটা দেশ নিম্ন আয় থেকে যদি মধ্যম আয়ের দেশে যেতে হয়, তাদের সোশ্যাল সিকিউরিটি 80% বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আমরা যদি ধরি, সেক্ষেত্রে আমাদের সোশ্যাল সিকিউরিটি কত আছে? 5 থেকে 6। তো সেক্ষেত্রে আমরা নিম্ন আয়ের ভিতরেই আছে। তো এই যে সোশ্যাল সিকিউরিটি 80% দরকার, যখন আমাদের গভর্নমেন্ট দেখলো যে এই যদি আমরা 80% মানুষকে সোশ্যাল সিকিউরিটির আওতায় না আনতে পারি, তাহলে আমরা নিম্ন আয় থেকে মধ্যম আয়ের দেশে কখনোই যেতে পারবো না। তখনই গভর্নমেন্ট কি করছে? কিছু পদক্ষেপ হাতে নিচ্ছে। যেমন 2010 সালে সংসদে বিমা আইন পাশ করে, এবং এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য তো একটা সংস্থার দরকার আছে অবশ্যই। তো 2010 সালে গভর্নমেন্ট কি করছে? এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি করছে? প্রতিষ্ঠা করছে। আমাদের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে কি? ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রি, অর্থ মন্ত্রণালয়। এই অর্থ মন্ত্রণালয়ের 5টা সাইট। এই 5টার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 2টা সাইট, সেটা হচ্ছে কি? বাংলাদেশ ব্যাংক, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, আর একটা হচ্ছে কি? IDRA। এখন আসি, এই বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই IDRAও কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো এখন আসি, বাংলাদেশ ব্যাংক কি করে? বাংলাদেশের সকল কমার্শিয়াল ব্যাংকগুলোকে কি করে? নিয়ন্ত্রণ করে। এবং IDRA কি করে? বাংলাদেশের যে 82টা কি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, লাইফ নন লাইফ, এদের কি করে? নিয়ন্ত্রণ করে। এখন আসি, বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে স্বাধীন হওয়ার পর বাংলাদেশ, 1952 সালে ইন্স্যুরেন্সের যাত্রা, কিন্তু স্বাধীনের পরে 1972 সালে বাংলাদেশে ব্যাংকের যাত্রা শুরু হয়, এবং 1973 সালে ইন্স্যুরেন্সের যাত্রা শুরু হয়। দেখেন, কাছাকাছি টাইম না একেবারে। ব্যাংক এত পজিটিভ কেন আর ইন্স্যুরেন্স কেন এত নেগেটিভ? কারণটা কি? কারণটাই হচ্ছে, যে বছর যে সরকারি আসছে না কেন ক্ষমতায়, তারা কি করছে? ব্যাংকের প্রতি পজিটিভ
থিঙ্কিং দিছে, ওইটা ফোকাসটা বেশি দিছে। এবং ব্যাংক যখনই শুরু করছে যাত্রাটা, সাথে সাথে একজন অভিভাবক বাংলাদেশ ব্যাংকে কি করছে, দিয়ে দিয়েছে। কারণ এই অভিভাবকের কাজই হচ্ছে আপনি যখন কোনো ব্যাংক কি ফল্ট করে তখন কি করে এই অভিভাবকটা, যেমন আপনি যদি অভিভাবক থাকে, আপনি যখন একটা খারাপ কাজ করবেন আপনার বাবা বা মা আপনার কি করবে, শাসন করবে না? সেম বাৎসরিক একটা অডিট করে তাদের কি পানিশমেন্টের আওতায় আনে। কিন্তু ইন্স্যুরেন্সের যাত্রা কত সালে, 1973 সালে হওয়ার পরেও এই আইডিয়ারে প্রতিষ্ঠিত করছে কত সালে, 2010 সালে। এর আগে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল তারা কি করছে, বিভিন্ন ভাবে করাপশন করছে। কারণ অভিভাবক ছাড়া কি সবাই ছন্নছাড়া, যে যার মতন পার্সেন্ট দুর্নীতি করছে নাকি। তো এখন আসি, মোটামুটি এটা বুঝছি তো নাকি। এখন আমাদের কোম্পানির যাত্রা হচ্ছে 2013 সালে। এই 13 সালে যাত্রা হওয়ার আমাদের যে স্বপ্নদোষটা আপনার মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, উনি ওনার কাছের লোকদের নিয়ে কি করলো, একটু বসলো। তো মোস্তফা গোলাম কুদ্দুস স্যারের সংক্ষিপ্তভাবে করি, একটু ওনার পরিচয়টা দেই। মোস্তফা গোলাম কুদ্দুস উনি হচ্ছে একই ধারে দুইবার বিজিএম এর সাবেক সভাপতি, BGMEA সাবেক দুইবারের সভাপতি, এবং বিজিএমটা ওনার হাত দ্বারাই আসছে। তারপরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পটা সর্বপ্রথম উনি নিয়ে আসছে। এই যে মেশিনারি বাংলাদেশে গার্মেন্টসের সর্বপ্রথম উনি নিয়ে আসছে 1974 সাল থেকে যাত্রা, বুঝছেন ব্যাপারটা। উনি ড্রাগন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান, ওনার আরো আছে। যাই হোক, এখন আসি, উনি যখন সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশে আমার একটা ইন্স্যুরেন্স কোম্পানি নেওয়ার দরকার। কেন দরকার? কারণ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে মানুষ গ্রাহক কি করতেছে, বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে। ওনার আর একটা এক্সাম্পল আছে যে কি কারণে ইন্স্যুরেন্সের যাত্রাটা আসছে। একজন গ্রাহক ভদ্র মহিলা আপনার উনি কান্না করতেছে প্রচুর। তখন কি করলো, স্যার ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন কান্না করেন। তখন উনি বললো, ওই ভদ্র মহিলা, যে আমি পটুয়াখালী থেকে এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসছি, আমার হাজবেন্ড 5টা প্রিমিয়াম জমা দিয়ে সে কি করছে, মারা গেছে। তো আমি এই নিয়ে 7 বার এই ইন্স্যুরেন্স কোম্পানিতে আসছি। তো সেক্ষেত্রে আমাদের কি এখন পর্যন্ত ডেট ক্লেম পরিশোধ করে নাই। আবার বলছে আরো 1 মাস পর আগামী মাসে আসেন। তখন স্যার ওই মহিলার কান্না দেখে তখন সে ডিসিশন নিল যে আমাদের একটা ইন্স্যুরেন্স কোম্পানি নেওয়া দরকার। মানে সবাই যদি আপনার ডাস্টবিন করে ফেলায়, ডাস্টবিন তো কারো না কারো মাধ্যমে কি পরিষ্কার করতে হবে। এই ডাস্টবিনটা কি স্যার নিজে নেমে কি করলো, পরিষ্কার করা শুরু করলো। বুঝছেন ব্যাপারটা, যে আসলে এটা তো নেগেটিভ সেক্টর। এখানে তো আসলে ভালো বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি তো ব্যাংক নিয়ে আসে, আপনি কেন ইন্স্যুরেন্স নিয়ে আসবেন? ইন্স্যুরেন্স তো নেগেটিভ। যেখানে ব্যাংকের অনুমোদন আনতে 500 কোটি টাকা লাগে, আর ইন্স্যুরেন্সের অনুমোদন আনতে 568 কোটি টাকা লাগে। কেন এই 68 কোটি টাকা বেশি দিয়ে আপনি কেন বাংলাদেশে ইন্স্যুরেন্স নিয়ে আসবেন? তখন স্যার একটা কথাই বলছে, দেখেন আমি কাজের সুবাদে 50-এরও অধিক দেশ ভ্রমণ করেছি, আমি দেখেছি ওই দেশের মানুষ, জীবন, সম্পদ, এমনকি যে জিনিসটার মূল্য আছে সেই জিনিসটাই কি ইন্স্যুরেন্সের আওতায়। ইন্স্যুরেন্স তো খারাপ জিনিস না, ইন্স্যুরেন্স ভালো জিনিস। ইন্স্যুরেন্স মানুষকে দেউলিয়া করে না, বরঞ্চ দেউলিয়া হওয়া থেকে কি বাঁচায়। এত সুন্দর সুযোগ সুবিধা উন্নত দেশের মানুষ যদি পেতে পারে, আমার দেশের মানুষ কেন এখান থেকে বঞ্চিত হবে? তখনই স্যার কি করলো, ডিসিশন নিল আসলে বাংলাদেশ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা কি কি কারণে ধ্বংস হয়েছে বা ধ্বংসের পথে। এই কারণগুলো সে কি করলো, সে তার টিম নিয়ে কি করলো, 1 বছর অ্যানালাইসিস করলো যে ব্যাংক কেন পজিটিভ এবং এভারেজ ইন্স্যুরেন্স কেন নেগেটিভ। তো এখন আসি সোনালী, বা আমি প্রথম আসি ব্যাংক, এবং এখানে হচ্ছে এভারেজ ইন্স্যুরেন্স। আচ্ছা, 35টা ইন্স্যুরেন্স যেগুলো আছে, হ্যাঁ এভারেজ বলতে কি যে 35টা, তখন তো 35টা ছিল, এখন 36টা হয়েছে। হ্যাঁ, ব্যাংক সে এইটাই করলো যে কম্পেয়ার করলো যে ব্যাংক পজিটিভ না এভারেজ ইন্স্যুরেন্স, হ্যাঁ এই দুইটার ভিতরেই করলো নেগেটিভ কেন। তো প্রথম যেটা পাইলো সেটা হচ্ছে ব্যাংক কি করে, সরাসরি তৃতীয় কোনো ব্যক্তি থাকে
ব্যাংকে যখন আমরা টাকা তুলতে যাই বা টাকা জমা দিতে যাই, তৃতীয় কোনো ব্যক্তি থাকে? না। আমার টাকা আমি জমা দিই এবং উঠানোর সময় আমি উঠাই। আমি জমা দিই, উঠাই। কিন্তু অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্স হচ্ছে এজেন্ট ভিত্তিক লেনদেন, এজেন্ট বেস বা এজেন্ট ভিত্তিক লেনদেন। একজন এজেন্ট বাড়িতে বাড়িতে গিয়ে কি করে? একজন এজেন্ট বাড়িতে বাড়িতে গিয়ে কি করে? টাকা সংগ্রহ করে এবং হাতে লেখা মানি রিসিপ্ট দিয়ে আসে এবং পাস বইতে সিগনেচার করে। তো ধরেন একজন গ্রাহকের 10 বছরে 120টা প্রিমিয়াম দেওয়ার কথা, গ্রাহক কি করতেছে? ওই এজেন্টের কাছে টাকা দিচ্ছে। এখন এই টাকাটা কোম্পানি পর্যন্ত পৌঁছাইতেছে কিনা ওই গ্রাহকটা কি ইনশিওর করতে পারে? না, কোনো আছে, জানার অপশন আছে? বোঝার কোনো উপায় নেই। উপায় নেই। তো কি করলো? ধরেন এই এজেন্ট কি করলো? এই 100টা প্রিমিয়াম থেকে 20টা প্রিমিয়াম ইচ্ছায় বা অনিচ্ছায় কি করলো? খেয়ে দিল, জমা দিল না। তখন এই গ্রাহকটা যখন কোম্পানিতে টাকা আনতে যাবে, তখন কি টাকাটা ফুল পাবে? না, কোম্পানি বলবে যে আপনার টাকা তো জমা হয়নি। ওই যে নন এভারেজ ইন্স্যুরেন্স, তারা দেখা যায় যে আবার গ্রাহককেও কখনো ফোন দিয়ে বলে না যে আপনি কিন্তু জমা দিচ্ছেন না, জমা পড়তেছে না, আপনি একটু চেক সেটাই তো বলতেছি, কোম্পানির সাথে আপনার গ্রাহকের কোনো সম্পর্কই নাই, থাকে না। এখন আসি 2 নম্বরে, ব্যাংক কতদিন বা কয় ঘন্টার ভিতরে টাকা? 1 থেকে 2 ঘন্টার ভিতর টাকা দিয়ে দেয়। ব্যাংক মেয়াদ শেষের 1 থেকে 2 ঘন্টার ভিতর 1 থেকে 2 ঘন্টার ভিতরেই গ্রাহকের টাকাটা পরিশোধ করে। অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্স কি করে? মেয়াদ শেষে 1 বছর 2 বছর ঘুরতে হয় নাকি? তারপরেও কি টাকার দেখা অনেক নিউজ আছে, অনেক নিউজ চ্যানেলে দেখা যায় প্রতিনিয়ত। অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলেও দেখা যায় যে হ্যাঁ। গ্রাহক মাসের পর মাস ঘুরতেছে। আচ্ছা, তারপরে আসি 3 নম্বরে, ব্যাংক সম্পূর্ণ কি ডিজিটাল। ডিজিটাল হওয়ার কারণটা কি? ডিজিটাল হলে সুযোগটা হচ্ছে আপনি যখন ব্যাংকে টাকা জমা দেন, সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ আসে, টাকা উঠালেও মেসেজ আসে। তখন আপনি কিন্তু ইনশিওর করতে পারেন যে আমার টাকাটা জমা হয়েছে বা আমি উঠাইছি। অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্স হচ্ছে কি? সম্পূর্ণ অ্যানালগ, হাতে লেখা মানি রিসিপ্ট, পাস বই, লেজার গাইড। কোম্পানির কাছে থাকে লেজার গাইড। এখন দেখেন এই লেজার গাইড, পাস বই, তারপরে মানি রিসিপ্ট, এইগুলো যদি হারাই যায় আপনি কি টাকাটা পাবেন? আর এই 10 বছর রাখা কি পসিবল? না, কখনোই না। এই কোম্পানির কাছে যে লেজার গাইডটা থাকে, ধরেন 10 বছর এই লেজার গাইডের একটা পেজ কি উই পোকায় খাই ফেলাইলো বা এক পেজ হারাই গেল, তখন কি আপনার হিসাবের পাতাটা কি তারা কি করতে পারবে? মিলাতে পারবে? না, কখনোই না। তারপরে দেখেন 4 নাম্বার, ব্যাংকের একটা নেগেটিভ সাইড বা এটা ওটা সিস্টেম, এটা নেগেটিভ বলা যাবে না, ওদের সিস্টেম এটা, হ্যাঁ, যে ঝুঁকি কভারেজ বা মৃত্যু দাবি দেয় না। ঝুঁকি বা মৃত্যু দাবি ব্যাংকে মৃত্যু দাবি নাই, তারপরে তো মানুষ পজিটিভ ব্যাংকের প্রতি। মৃত্যু দাবি নেই। এখন এই মৃত্যু দাবিটা কি বা ঝুঁকিটা দিই, এটা যদি আমরা একটু ইনশিওর করি। যেমন একজন গ্রাহক ধরেন এইখানে একটা ডিপিএস করলো, 1টা বা 2টা কিস্তি দিয়ে সে যদি কি করে লাইফ লস করে বা কর্মক্ষম হয়ে যায় বা অসুস্থতাই হয়, ঠিক আছে, তখন তার নমিনি যদি আপনার ব্যাংকে গিয়ে বলে যে আমার গ্রাহক 10 বছরে এত টাকা রাখার স্বপ্ন ছিল, আমাদেরকে দেন, কোম্পানি কি কখনো দিবে? না, ব্যাংক কখনোই দিবে না। যখন ব্যাংকে যতটুকু টাকা জমা হয়েছে ততটুকুই বরঞ্চ ওইখান থেকে সার্ভিস চার্জ কেটে তারপর দিবে, টাকাটা দিবে। অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্সের ল অনুযায়ী, ইন্স্যুরেন্সের ল অনুযায়ী যে ঝুঁকি কভারেজ বা মৃত্যু দাবি গ্রাহক পেতে বাধ্য, কিন্তু ঘটনা উল্টা ঘটে যায়। যখনই গ্রাহক মারা যায় তার নমিনি বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হতে থাকে, হ্যারাসমেন্টের শিকার হয়। এভাবে বলে যে আপনার গ্রাহক যে মারা গেছে আপনারা তো আমাদেরকে জানান নাই, আমরা যাব গিয়ে দাফন কার্য করব, তারপরে আমরা টাকা দিব। বা দেখা যায় তারা বিভিন্ন রকমের টাকাটা না দেওয়ার ফন্দি ফাঁকরা অবলম্বন করে। এখন আসি এভারেজ ইন্স্যুরেন্স 5 নম্বরে যেটা বলে সেটা হচ্ছে আমরা শতভাগ সরিয়া মোতাবেক পরিচালিত করি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে আমি প্রশ্ন করি,
যারা আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, তাদের কি শরিয়া থাকে? না, কখনোই না, তাদের শরিয়া থাকে না। আমাদের স্যার তার টিম নিয়ে অ্যানালাইসিস করলো 1 বছর যে কি কি কারণে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা আজকে নেগেটিভ। তো 4টা বিষয় পাইল। একটা হচ্ছে এজেন্ট ভিত্তিক লেনদেন, 2 হচ্ছে মেয়াদ শেষে টাকা দিতে কি ঘুরায়, 3 হচ্ছে অ্যানালগ সিস্টেম, 4 হচ্ছে কি মৃত্যু দাবি ঠিক মতো পরিশোধ করে না। তখনই স্যার ডিসিশন নিল যে আমরা এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠা করব যেটা এই অ্যাভারেজ ইন্স্যুরেন্স থেকে, টোটাল অ্যাভারেজ ইন্স্যুরেন্স থেকে ব্যতিক্রম, ব্যাংকের থেকেও আপডেট থাকবে। সেটা হচ্ছে কি সোনালী লাইফ। আমরা কিন্তু ইন্স্যুরেন্স বলি না, আমরা বলি সোনালী লাইফ। কোথায় কাজ করেন? সোনালী লাইফে। এখন আসি সোনালীর শুরু। ব্যাংক কি করে? সরাসরি লেনদেন। এভারেজ ইন্স্যুরেন্স কি? এজেন্ট ভিত্তিক লেনদেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকে এখন পর্যন্ত সরাসরি সরাসরি লেনদেন করে। কিভাবে? নগদ, বিকাশ, রকেট, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, 17টা নির্দিষ্ট ব্যাংক আছে। এই ব্যাংকের মাধ্যমে গ্রাহক নিজের টাকা নিজে পরিশোধ করতে পারে। কোনো এজেন্ট ভিত্তিক লেনদেন হবে না। প্রশ্ন আসতে পারে যে তাহলে আপনি যে এজেন্ট হিসেবে কাজ করতেছেন, আপনার কাজটা কি? আমার কাজ হচ্ছে একজন গ্রাহককে সোনালী সার্ভিস সিস্টেম, হ্যাঁ, এইগুলা কি করা, বুঝানো, তাদের ইনফরমেশন দিয়ে একটা পলিসি করাই দেয়া, এবং আমাদের কি পলিসির টাকাটা কিভাবে পেমেন্ট করতে হয় সেই সিস্টেমটা দেখানো। বাট টাকা হাতে নেওয়ার সিস্টেম ক্লিয়ার, মানে কোম্পানির সাথে গ্রাহকের সম্পর্ক তৈরি করে দেওয়া, বুঝছেন? তারপরে দেখেন 2 নম্বরে ব্যাংক মেয়াদ শেষের 1 থেকে 2 ঘন্টার ভিতরে টাকা পরিশোধ করে। এভারেজ ইন্স্যুরেন্স কি 1 বছর 2 বছর, অনেক সময় ঘুরাইতে পাগল বানায় ফেলায়। মেয়াদ শেষের 2 মাস আগে কি করে? চেক রেডি করে ফেলায়। কোম্পানি গ্রাহককে কি করে? ফোন দেয়, গ্রাহকের মোবাইলে SMS চলে যায় যে সম্মানিত গ্রাহক, আপনার বীমা কি মেয়াদ এত তারিখে কি হবে, শেষ হবে। আপনার বীমা দলিল এবং চেকের পাতার ফটোকপি বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনার নিকটস্থ শাখা অফিসে জমা দেন। ঠিক আছে, ডেট দিয়ে দেয়। 2 মাস পূর্বে যেহেতু চেক রেডি, মেসেজ দিয়ে দিল, সেই 2 মাসের ভিতরে কি সবকিছু কমপ্লিট করলো। করার পরে জিরো ডেটে কি অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। জিরো ডেটটা কি? এখন জিরো ডেটটা কি? জিরো ডেট হচ্ছে ব্যাংকে যদি আপনি একটা ডিপিএস করেন, ব্যাংক যদি শুক্রবার শনিবার মেয়াদ শেষ হয়, ব্যাংক কি টাকাটা কবে দিবে? রবিবার। কিন্তু সোনালী লাইফ কি করে? বৃহস্পতিবারই আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়। কোনো হাতে হাতে লেনদেন নেই, কারণ সোনালীর টাকা কি গ্রাহকের হাতে দেওয়া হয় না, এটা সরাসরি গ্রাহকে ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। আচ্ছা, যে জিরো ডেটে দেওয়া হয় এটার কোনো প্রমাণ আছে আপনাদের? অবশ্যই প্রুফ আছে। কই দেখেন একটু। হ্যাঁ, সোনালীর ওয়েবসাইটে গেলে এটা একেবারে কি, আপনার যে কোনো গ্রাহক, এটা ওপেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এটা কি করতে পারবে, সে দেখতে পারবে। এটা কি যে কেউ কোনো গ্রাহক দেখতে পারবে নাকি শুধু আপনারাই দেখতে পারবেন? এটা সব গ্রাহকের জন্য ওপেন। আচ্ছা, তো কই দেখেন আমাদের একটু। সোনালী লাইফ ইন্স্যুরেন্স সার্চ দিতে হবে, www.sonalife.com। এটা সার্চ দেওয়ার পরে দেখেন সব ইন্স্যুরেন্স কোম্পানির একটা ওয়েবসাইট আছে, বাট সোনালী একটু ব্যতিক্রম কি, সোনালী পলিসি হোল্ডার লগইন আছে, এজেন্ট লগইন আছে, এমপ্লয়ি লগইন আছে, ইমেল সার্ভিস আছে। হ্যাঁ, এখানে বাংলা ইংলিশ আপনি যেভাবে করতে চান করতে পারেন। দেখেন এইখানে মেনু নামে একটা আছে, ড্রপ ডাউন, এটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন হোম, কোম্পানি ইনফরমেশন, আপনি কোম্পানির সব তথ্য এখান থেকে পাবেন। প্রোডাক্ট, আমরা যে পলিসিগুলো সেল করি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, সবগুলো এখানে দেখতে পারবে। সার্ভিস, আমাদের সার্ভিসগুলো এখান থেকে সে নিতে পারবে। যেমন সার্ভিসে আসি, যেহেতু এইখানে আমরা মেয়াদ শেষের 2 মাস আগে চেক রেডি করি এবং কি জিরো ডেটে টাকাটা পেমেন্ট করি, এটা আমরা প্রুফমেন্ট কিভাবে পাবো? যে সব গ্রাহক চাইলেই কি এখানে গিয়ে সার্ভিসে যাবে। সার্ভিস থেকে ক্লেমের প্লাসে ক্লিক করব, অল ক্লেমে ক্লিক করার পর দেখেন ক্যাটাগরি, ক্লেম ক্যাটাগরি, মানে এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল দিবে। তারপর হচ্ছে ক্লেম টাইপ,
ক্লেম টাইপে গিয়ে কি ফুল, এখানে কি আছে, ডেট ক্লেম আছে, সাপ্লিমেন্টারি ক্লেম আছে, ফুল ম্যাচুরিটি আছে, সারেন্ডার আছে, সারেন্ডার ক্লেম আছে, সার্ভাইভাল বেনিফিট আছে, নমিনি ডেট ক্লেম আছে। হ্যাঁ, যেটা দেখতে চাই, যেমন আমি ফুল ম্যাচুরিটি যেহেতু দেখাচ্ছি, ফুল ম্যাচুরিটি ক্লিক করব। দেখেন, তারপর 25 সাল, আমি মাস, যেমন আমাদের কি মে মাস কিন্তু এখন পর্যন্ত শেষ হয় নাই, অন্য সব ইন্স্যুরেন্স কোম্পানি কি ঘুরায়, আর সোনাইল কি মাস শেষ হওয়ার আগে কি টাকা দিয়ে দিচ্ছে। দেখেন মে মাস, প্রতি মাসেরটা প্রতি মাসে আপডেট, জাস্ট ভিউ দিলাম। দেখেন অলরেডি এই মাসে 920 জন কি ম্যাচুরিটি টাকা, মেয়াদ শেষের টাকা পেয়েছে। শুধু সংখ্যা না, দেখেন এইখানে তাদের নামের লিস্ট প্লাস পলিসি আইডি, পলিসি আইডি এখানে দেওয়া আছে। দেখেন তো যতগুলো মানুষ আছে সবার নামের লিস্ট প্লাস পলিসি আইডি আছে। এটার এগেনিস্টে দেখেন এখন শুধু নাম, তারপরে আসি দেখেন সেটেলমেন্ট। সেটেলমেন্ট আমরা কি বলছি, জিরো ডেট, জি, কারণ এটা ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত, এখানে মিথ্যা তথ্য দেয়া যাবে না। দেখেন জিরো ডেট, এখানে কি একদিন আছে? না, হ্যাঁ, দেখেন এই যে টাকার অ্যামাউন্ট, ক্লেম অ্যামাউন্ট, এখানে কি আছে, ক্লেম স্ট্যাটাস পেইড, পেইড না, দেখেন পেইড, পেইড। আমি এইটা যদি দেখাই জিরো, সেটেলমেন্ট জিরো, পেইড, দেখেন পেইড, পেইড। তাইলে সোনালীর কোনো কিছুতে হিডেন নাই, তারা সব কিছুতে স্বচ্ছ। আয়নার দিকে আপনি যদি তাকান, সেক্ষেত্রে আয়না যেভাবে আপনাকে আপনিই দেখবেন আয়নায়, সেম সোনালীটা আপনি সম্পূর্ণ স্বচ্ছ দেখতে পাবেন, এখানে কোনো দুই নম্বরের সিস্টেম নাই। তারপরে দেখেন সোনালীর সম্পূর্ণ কি, মানে ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল, এভারেজ ইন্স্যুরেন্স হচ্ছে কি অ্যানালগ। সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকে সম্পূর্ণ কি ডিজিটাল, শুরু থেকে সম্পূর্ণ কি ডিজিটাল। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। এই সফটওয়্যারটা আপনার বাংলাদেশে সর্বপ্রথম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সোনালী লাইফ নিয়ে আসছে, বুঝছেন ব্যাপারটা। তো এই সফটওয়্যার মাধ্যমে গ্রাহক কি কি সুবিধা পাবে, যেমন একজন গ্রাহক যখন এখানে একটা পলিসি করবে, তখন এই পলিসিটা যখন হবে অ্যাপ্রুভ হবে, তখন তাকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই আইডি এবং পাসওয়ার্ড সে লগ ইন করে, এই জাস্ট আইডি দিল, দেওয়ার পরে দেখেন সে কি কি দেখতে পারবে, এখান থেকে জাস্ট তার প্রোফাইলটা দেখতে পারবে। এটা হচ্ছে ইআরপি সফটওয়্যার কারণে। আমি চ্যালেঞ্জ করব, বাংলাদেশে যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে তারা কখনোই এভাবে চালাতে পারবে না, একমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্সে আপনি এই সেবা পাবেন। দেখেন প্রোফাইলটা, তারপরে কি পাবো, দেখেন ডাবল এস করে ক্লিক করলাম, পলিসি, পলিসিতে গেলে দেখেন নমিনি, জাস্ট আমরা নমিনিটা দেখতে চাইলে দেখতে পাবেন। দেখেন নমিনি, হ্যাঁ এডিট আছে পাশে, চাইলে আপনি নমিনিটাকে ঘরে বসেও চেঞ্জ করতে পারবেন। পেমেন্ট হিস্ট্রি, দেখা যায় আপনার মোবাইলে মেসেজ গেল, টাকা আপনি পেমেন্ট করলে মেসেজও আসলো, কিন্তু আপনি এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না যে আমার মোবাইলে আসলে কোম্পানিকে টাকা পৌঁছছে কিনা। দেখেন আপনি পেমেন্ট হিস্ট্রিতে গিয়ে যখন আপনার আইডি দিবেন, দেখেন এইখানে এ টু জেড যে কয়টা প্রিমিয়াম জমা দিবেন, সব প্রিমিয়ামের এগেনিস্টে আপনার টাকাটা আসবে, কত তারিখ দিচ্ছেন সেটা আসবে, প্লাস কত তারিখ দিতে হবে সেইটাও। শুধু এইটাই না, ডাউনলোড অপশন আছে, প্রতিটা প্রিমিয়ামের পাশে কি ডাউনলোড অপশন আছে। 30 সেকেন্ডের ভিতরে আপনার মানি রিসিপ্ট আপনি কম্পিউটারাইজ ক্লিয়ার। এখান থেকে আরো সুযোগ সুবিধা আছে, আপনার টাকাটা পেমেন্ট করার সিস্টেম, তারপরে আপনার সাপ্লিমেন্টারি আপনি যদি ক্ষতিগ্রস্ত হন এখান থেকে, সেক্ষেত্রে আপনি ঘরে বসে আপনার সাপ্লিমেন্টারি আপনি ক্লেম করতে পারবেন। তারপরে আসি দেখেন ব্যাংক মৃত্যু দাবি কি দেন, এটা ওদের সিস্টেম। এভারেজ ইন্স্যুরেন্স কি মৃত্যু দাবি দেয়, কিন্তু কি বিভিন্ন ফন্দি ফ্যাক্টর করে, টাকা দেয় না। সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যু দাবি 7 দিন, মানে 7 দিনে, যেমন আমি ম্যাচুরিটি দেখাইছি যেভাবে, ওইভাবেই জাস্ট ডেট ক্লেমটা দেখতে পারবে। 7 দিন মানে 7 দিন, 1 দিন 2 দিন 3 দিন, হাইয়েস্ট 7 দিন। 7 দিনের ভিতরেই গ্রাহকের টাকাটা কি করে পরিশোধ করে গ্রাহকের মৃত্যু দাবি বা তার নমিনির কাছে হস্তান্তর করে।
আচ্ছা। ডকুমেন্ট দেওয়া। হ্যাঁ, এখানে তো গভর্নমেন্টের নিয়ম আছে আমি জানি 45 দিন, তাহলে আপনাদের সোনালী 7 দিনে কেন দিচ্ছে বা এত তাড়াতাড়ি কিভাবে দিচ্ছে? 7 দিন দেওয়ার মানিটা হচ্ছে আমাদের যে স্বপ্নদোষটা মুস্তফা গোলাম কুদ্দুস স্যার, সে যখনই ইন্স্যুরেন্সের এটা নিল, আমি তো তার হিস্ট্রিটা বললাম যে কেন ইন্স্যুরেন্স কোম্পানিটার যাত্রা শুরু হয়েছে, একজন ভদ্র মহিলার কান্নার শুনি, তখন সে ডিসিশন নিচ্ছে। এবং সে একটা জিনিস করছে যে একটা মানুষ, একজন অভিভাবক, সে একটা বীমা করে কির জন্য? তার পরিবারের নিরাপত্তার জন্য। Just ওই অভিভাবকটা যখন মারা যায় তখন ওই পরিবারের সবচাইতে যেটা মূল্যবান জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, টাকার দরকার। তো ওই পরিবারের অভিভাবকটা যখন মারা যায় তখন যত তাড়াতাড়ি সম্ভব ওই পরিবারের পাশে কি একটা ফাইন্যান্সিয়ালের ব্যাকআপ দরকার। এখন আমাদের চেয়ারম্যান একটা কথাই বলছে যে আপনি যদি 7 দিনের ভিতরে ওই পরিবারের পাশে টাকা দিতে পারেন, তখন হয়তো ওই পরিবারের যে অভিভাবকটা মারা গেছে তার মিলারটা ওই টাকা দিয়েও করতে পারে, এবং ওই পরিবারের ওই মানুষগুলো ওই টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করে কি খেতে পারে। কিন্তু 45 দিন পরে ওই পরিবার কিছু না কিছু করে খেতে পারবে, তখন তাদের এই টাকার প্রয়োজন হবে না। এই জন্যই সোনালীর কথা হচ্ছে 7 দিন মানে 7 দিন এর আগে দেবে, বরঞ্চ 7 দিনের পরে দেবে না। এটা আমাদের ওয়েবসাইটে এনি হাউ যে কোনো সময় যে কোনো পার্সন লগ ইন করে, মানে লগ ইন না, ওপেন করে দেখতে পারবে ওয়েবসাইট। তারপর আসি, দেখেন সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে সব ইন্স্যুরেন্স বলে আমরা শরিয়া দ্বারা পরিচালিত, বাট ওদের ওয়েবসাইটে কোনো শরিয়া বোর্ড নাই। আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স 100% শরিয়া দ্বারা পরিচালিত। আর আমাদের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছে সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব, উনি হচ্ছে শরিয়া বোর্ডের চেয়ারম্যান। ওনার পরিচয় যদি আমি সংক্ষেপে একটু দেই, উনি হচ্ছে মক্কা শরীফের যে 42 জন পরিচালনা পরিষদ আছে এর একজন উনি। মসজিদুল আকসার যে 9 জন পরিচালনা পরিষদ আছে তার একজন। বাংলাদেশে যে জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সবাই নাম শুনেছেন, এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল উনি। বাংলাদেশে ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উনি। ওনার হাত ধরে বাংলাদেশে অসংখ্য মসজিদ কি বাইরের নির্মাণ হয়েছে, বাইরের টাকা ওনার মাধ্যমে নির্মাণ হয়েছে। তো এই রকমের লোক আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কি একজন শরিয়া বোর্ডের চেয়ারম্যান। তাহলে ওনার কথাই হচ্ছে যে, ওই ভিডিওটা হ্যাঁ, ওনার কথাই হচ্ছে যে যেখানে টাকা বিনিয়োগ করুক আমাদের শরিয়া বোর্ডটা, এই প্রতি 3 মাস পর পর আমাদের কি শরিয়া বোর্ডটা বসে যে আমাদের টাকাটা বিনিয়োগ কোথায় হচ্ছে, হালাল ভাবে হচ্ছে না হারাম ভাবে হচ্ছে, এটা তারা কি করে ডিসিশন নেয়। শরিয়ার নজরদারি হচ্ছে, কোনো গ্রাহক এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেটাও তারা কি করে দেখে। তো কত স্বচ্ছ একটা ইন্স্যুরেন্স কোম্পানি। হ্যাঁ, আচ্ছা বুঝলাম, আপনাদের সোনালী লাইফ সব দিক থেকে ভালো। এখন আমার প্রশ্ন হলো যে ব্যাংকে টাকা পয়সা রাখলে কি সুযোগ সুবিধা বা কত লভ্যাংশ সহ দিচ্ছে, আর আপনাদের সোনালী কত দিচ্ছে সেটা একটু জানাবেন। আচ্ছা, এখন আসি, দেখেন একজন গ্রাহক সে কি করলো, ব্যাংকে একটা ডিপিএস করলো এবং সোনালীতেও একটা সেম ডিপিএস করলো। এখন কোন জায়গা থেকে এই ফ্যাসিলিটি পাবে, বেশি পাবে? তো আসি ব্যাংক, তারপর হচ্ছে সোনালী। আচ্ছা, সাপোজ একজন গ্রাহক সে কি করলো, 5,000 টাকার একটা ডিপিএস করলো, তো 12 মাসে কত হবে? 60,000। 60,000। 10 বছরে 6 লক্ষ টাকা। এখন ব্যাংকে যেহেতু এটা মুনাফা বা সুদ ফিক্সড নাকি, ব্যাংক কি ফিক্সড না? ব্যাংক যতই লাভ করুক না কেন আপনাকে কি যেটা দিচ্ছে ওইটাই আপনার 10 বছর টেনে, যেমন 7.5% আমি ধরি, এর বেশিও হতে পারে, আমি 7.5% ধরে ধরলাম। 10 বছর পরে দেখেন লাভ সহ ওই গ্রাহক কি করবে, আপনার 8,50,000 টাকা কি পাবে, এখান থেকে লাভ সহ পাবে। হ্যাঁ, এখন আসি, দেখেন যেহেতু এটা গভর্নমেন্টের একটা আর্থিক প্রতিষ্ঠান, তো যেহেতু আর্থিক প্রতিষ্ঠান অবশ্যই গভর্নমেন্ট এখান থেকে কি লাভের উপরে কি করবে, ভ্যাট ট্যাক্স কাটবে। তো এই গ্রাহক এখানে কত টাকা লাভ পাইলো? 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকার উপরে কি তার ভ্যাট দিতে হবে নাকি?
তাহলে কত পার্সেন্ট ভ্যাট? 15%। 15%। এই 15% ভ্যাটে আসে কত? 37,500 টাকা। এখন এই গ্রাহকটা কত টাকা পাবে? 8,12,500 এই টাকাটা গ্রাহক নিতে পারবে। আচ্ছা, তারপর আসি সোনালী। সোনালী তো সেম 5,000 টাকার একটা ডিপিএস গ্রাহক করলো, তো 12 মাসে কত? 60,000। 10 বছরে 6 লক্ষ টাকা। 10 বছর পরে সোনালী ওই গ্রাহককে দিবে 10 থেকে 11 লক্ষ টাকা। এখন প্রশ্ন আসতে পারে আপনাদের নাকি, যে এখানে 10 এবং 11 কেন লিখছেন? একটা ফিক্স তো লিখতে পারেন, বা ব্যাংকের থেকেও কেন বেশি আসছে। আচ্ছা, এখন আসি, ব্যাংক হচ্ছে জমাকৃত টাকার উপরে কি করে? লভ্যাংশ দেয়, লাভ দেয়। বাৎসরিক যে জমাটা আপনি টাকাটা জমাইছেন ওই টাকার উপরে কি লাভ দিবে। কিন্তু সোনালী কি আপনার জমা না, আপনি 10 বছরে যে টাকাটা জমানোর কথা ছিল ওই টাকার উপরে প্রতি বছর আপনাকে কি করবে? লাভ দিবে। এটা কি সোনালীর কথা নাকি বীমা আইনে বলা আছে? আইনের কথা, এটা বীমা ল 2010 এর কথা। হ্যাঁ, দেখেন, আর সোনালী লাভটা বেশি দিচ্ছে অন্য সব ইন্স্যুরেন্স থেকে। সোনালী কেন লাভ বেশি দিচ্ছে? কারণ সোনালী হচ্ছে ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত। কারণ একটা কোম্পানিতে যদি 100 জন লোক কাজ করে, সেখানে যদি আপনার যে খরচটা হবে সেখানে যদি আপনার 5 জন লোক কাজ করে, সেক্ষেত্রে ওইখানে কি সেম খরচই হবে না। তো সোনালী হচ্ছে ইআরপি সফটওয়্যার দ্বারা পরিচালিত। তাদের কি এমপ্লয়ি কমের লাগার কারণে যে টাকাটা কস্টিং হওয়ার কথা সেই টাকাটা কি করে, যেহেতু কম হচ্ছে, ওই টাকাটা গ্রাহকের মাঝেই কি করে বন্টন করে দেয়। এই জন্য সোনালী কি লভ্যাংশটা বেশি দিতে পারে। আমাদের এখন চলমান হচ্ছে 8.3%। এটা প্রতি বছরই ভেরিফাই করে। যেমন 18 সালে ছিল কত? 7.5%। 21 সালে 8.1%। তারপরে কি 23-24 আইসা কি 8.3%। এখন আরো সামনে বাড়বে 10 বছর। তাহলে তো এটা শরিয়া মুদারাবা অনুযায়ী লভ্যাংশের হারের উপরে গ্রাহকের লভ্যাংশ দেওয়া হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে তো ফিক্স দেওয়া হয়, সেখানে আপনাদের এটা শরিয়া মোতাবেক অনুযায়ী মানে বছরে যেই লভ্যাংশ আসে সেটা অনুযায়ী দেওয়া হয়। আচ্ছা, গ্রাহক যে লভ্যাংশ পায় এটা কি সোনালীতে প্রত্যেক বছর গ্রাহক দেখতে পারবে? এটা হচ্ছে একজন গ্রাহক একটা পলিসি করার 2 বছর পর থেকে তার অ্যাকাউন্টে সে দেখতে পারে সে কত টাকা লভ্যাংশ পাচ্ছে। তাহলে এইখানে দেখেন, আমি যদি ধরি যে 10 লাখ টাকায় সে কি করলো, লাভ সহ পেলো, সেক্ষেত্রে এইখানে সে কত টাকা লাভ পালো? 4 লক্ষ টাকা। 4 লক্ষ থেকে 5 লক্ষ। এটাও কি ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর ব্যাংক হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। ইন্স্যুরেন্স সোনালীও কি আর্থিক প্রতিষ্ঠান। যেহেতু ব্যাংক 15% কি করছে, গভর্নমেন্ট ভ্যাট কেটেছে লাভের উপরে, সোনালীতে কি কাটবে না? কাটার কথা তো অবশ্যই কাটার কথা। কিন্তু এইখানে আপনার কি আগে যেটা ছিল সেটা হচ্ছে কি গভর্নমেন্ট কোনো ভ্যাট কাটতো না। এখন কি 5% লাভের উপরে ভ্যাট কাটে। 5% কি করে ভ্যাট কাটে। যেমন যদি আমি 5% ভ্যাট কাটা ধরি, তাইলে সে লাভ হলো 4 লাখ। আমি যদি 10 লাখ ধরি তাহলে লাভ হলো কত? 4 লাখ। 4 লাখ। এই 4 লাখের কত? 20,000 টাকা আসে। হ্যাঁ, তো দেখেন যদি সে 10 লাখ থেকে 20,000 টাকা কমে তাহলে কত আসে? 9,80,000। আর এখানে আসতেছে কত? 8,12,500। তাইলে সোনালীর কি বেশি দিচ্ছে। যেমন ব্যাংকে যদি একজন গ্রাহক কি করে ডিপিএস করলো, হ্যাঁ, তো আসলে ডিপিএস করলেও একটা মানুষ কি করবে? লাইফ লস করবে বা কর্মক্ষম হয়ে যাবে। না করলেও লাইফ লস করবে বা কর্মক্ষম হয়ে যাবে। সেক্ষেত্রে ব্যাংকে ধরেন একজন গ্রাহক কি করলো 5,000 টাকার একটা ডিপিএস করার পরে সে একটা প্রিমিয়াম দিয়ে যদি আল্লাহ না করুক লাইফ লস করে বা কর্মক্ষম হয়ে যায়, তখন তার নমিনি যদি ওই ব্যাংকে গিয়ে বলে যে আমার গ্রাহক 10 বছর এই 6 লক্ষ টাকা রাখার স্বপ্ন ছিল, আপনারা আমাকে কি ওই 6 লক্ষ টাকা দেন, তখন কি ব্যাংক ওই 6 লক্ষ টাকা ওই নমিনির হাতে কি তুলে দিবে? না, কখনোই না। ধরেন 5,000 টাকা জমা দিচ্ছে, এই 5,000 টাকার 500 টাকা ক্লোজিং চার্জ কেটে 4,500 টাকা ওই নমিনির হাতে তুলে দিবে। এটাই তো রাইট। কিন্তু দেখেন এই মানুষটা ডিপিএস করলেও মারা যাবে, না করলেও মারা যাবে, হায়াত যতদিন আছে। হ্যাঁ, সেম। সে যদি
একটু সিদ্ধান্ত নিয়ে সোনালীতে 5,000 টাকার একটা ডিপিএস করতো, একটা প্রিমিয়াম দিয়ে, আল্লাহ না করুক সে যদি লাইফ লস করতো, তখন তার নমিনি 7 দিনের ভিতরে, এই যে সে 10 বছরে যে টাকাটা রাখার কথা ছিল 6 লক্ষ, এই টাকাটা তার নমিনিকে 7 দিনের ভিতরে কোম্পানি কি বুঝাই দিত। তাহলে কোনটা সিকিউর জায়গা? সোনালী ব্যাংক না সোনালী? সোনালী সোনালী। সোনালী সব দিক থেকে আপনাকে লাভ বেশি দিচ্ছে, মুদ্রা অনুযায়ী দিচ্ছে, হালাল পন্থায়, তারপরে আপনার অবর্তমানে আপনার পরিবারেরও একটা নিরাপত্তা দিচ্ছে। তাহলে যেটা দেখলাম যে আসলে জীবিত থাকতো ব্যাংকের থেকে সোনালীতে লভ্যাংশ বেশি, একই সাথে যদি আল্লাহ না করো কোনো দুর্ঘটনা ঘটে তাহলেও পরিবারের পাশে আর্থিক একটা আইপিএস হিসেবে অর্থাৎ এফপিএস এর মতো পরিবারের পাশে দাঁড়ায়, তাই তো? অর্থাৎ ব্যাংকে মনে হয়, আমি যেটা বুঝলাম যে ব্যাংকে শুধু সেভিংসটা হয়, বাট ইন্স্যুরেন্স অর্থাৎ সোনালীতে সেভিংস, সেফটি অ্যান্ড সিকিউরিটি তিনটাই নিশ্চিত করে আপনাদের সোনালীতে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন, এটা তো আপনাদের মনে হয় সম্ভবত সাধারণ বীমা। সাধারণ একটা বীমা। আচ্ছা, এখন যে মানুষের চিকিৎসার ব্যয় যেভাবে বাড়তেছে, আপনাদের সোনালী থেকে মানুষের চিকিৎসা নিয়ে বা স্বাস্থ্যগত কোনো সুযোগ সুবিধা আছে? অবশ্যই আমাদের সুন্দর একটা আছে, আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সুন্দর একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে একটা সাধারণ বীমা, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এই লাইফ ইন্স্যুরেন্সের সাথে গ্রাহক যদি মনে করে যে আমি একটা স্বাস্থ্য ঝুঁকিরও কি একটা আওতায় থাকতে চাই, তো সে এইখানে সাপ্লিমেন্টারি হালকা কিছু প্রিমিয়াম জমা দিয়ে সে যদি স্বাস্থ্য বীমার আওতায় থাকে। স্বাস্থ্য বীমায় কি কি আছে? যেমন সিআইসি, ক্রিটিক্যাল ইলনেস কেয়ার। এই সিআইসির আওতায় যদি কোনো গ্রাহক থাকে 10 বছরে, এটা চালু হয় কত 6 মাস পর থেকে, 180 দিন পর থেকে, একটা পলিসি করার 180 দিন পর থেকে এই সিআইসিটা কি কার্যকর হয়। 6 মাস পর থেকে 10 বছরের ভিতরে এই গ্রাহকটা যদি 25টা রোগের, 25টা বড় ধরনের রোগ আছে যেটা আমাদের ওইখানে দেয়া আছে, যেমন ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, ক্যান্সার, লিভার ডিজিজ, হ্যাঁ, লাংসের সমস্যা, পাকস্থলী সমস্যা, আরো এরকম 25টা। আমি মনে করি 25টা রোগ যদি আপনি বাদ দেন তাহলে আর কোনো রোগ থাকে না বড় ধরনের। তো এই 25টা রোগ যদি ওই গ্রাহকের কি হয়, যে কোনো একটা রোগ হয়, তখন কোম্পানির থেকে সে 7 দিনের ভিতরে 1.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার একটা চিকিৎসা সহায়তা পাবে। এর মানে সে যে চিকিৎসা সহায়তা পাচ্ছে, এই যে সে 5,000 করে ডিপিএস করলো, এইখান থেকে 1 টাকাও কি কাটবে না, কাটা হবে না। চার ডিপিএস যে সিআইসি আওতাভুক্ত, এটা কি সব গ্রাহকই হতে পারবে যারা ঝুঁকিপূর্ণ কাজ করে? হ্যাঁ হ্যাঁ, সবাই পারবে, ঝুঁকি ছাড়া কাজ এটা সবাই সবাই পারবে। হ্যাঁ, এটা এজ অনুযায়ী যাদের এজ বেশি, বৃত্তি ঝুঁকি বেশি, তাদের সাপ্লিমেন্টারি একটু বেশি দিতে হয়, আর যাদের এজ কম তাদের সাপ্লিমেন্টারিটা কি একটু কম আসে। এটা এজ অনুযায়ী আপনার প্রিমিয়ামটা আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই 25টা রোগের এটা কি আসলে সবার দরকার কিনা? অবশ্যই দরকার। আপনি যে পরিমাণে আপনি ইন্স্যুরেন্স করলেও আপনি রোগ আক্রান্ত হবেন, না করলেও রোগে আক্রান্ত হবেন, তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ দরকার আছে। জাস্ট আপনার যদি সামান্য 50 কি 60 টাকা একটু বাড়তি দিয়ে যদি আপনি প্রতি মাসে এত বড় একটা অপরচুনিটিতে আপনি থাকতে চান, তাহলে আসলে এটা কি দরকার কিনা? অবশ্যই স্বাস্থ্য বীমা প্রতিটা মানুষের দরকার। আপনি ক্যান্সার হসপিটালে যাবেন, আপনি কিডনি হসপিটালে যাবেন, ম্যাক্সিমাম মানুষ অসুস্থ, তাদের কি ওই সময় দরকার হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ। তো সেক্ষেত্রে সবারই স্বাস্থ্য বীমাটা নেওয়া উচিত। এখন দেখেন আরেকটা আছে স্বাস্থ্য বীমার ভিতরে, ইপিএ। এটাও হচ্ছে একটা সাপ্লিমেন্টারি স্বাস্থ্য বীমা। যদি কোনো গ্রাহক আরো কিছু টাকা বাড়তি দিয়ে এই সাপ্লিমেন্টারি নেয়, ইপিএফ, এমবেডেড পার্সোনাল অ্যাক্সিডেন্ট। দেখেন আমরা চলার পথে ছোটখাটো অ্যাক্সিডেন্ট করি না? 10 বছরে আপনি যতবার অ্যাক্সিডেন্ট করবেন, আপনার অ্যাক্সিডেন্ট অনুযায়ী আপনাকে সর্বোচ্চ বীমা অঙ্কের 15% টাকা কি করবে কোম্পানি থেকে আপনি 7 দিন, মানে 7 দিনের ভিতরেই পাবেন। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, হ্যাঁ, সেটা হলো যে আপনাদের ব্যাংকে যেরকমের একজন একটা ডিপিএস করলে 5,000 টাকা যদি আল্লাহ না করুক লাইফ লস করে ওই গ্রাহক, তাহলে যেই কয় টাকা জমা রাখছে সেই কয় টাকাই পায়।
বাট সোনালীতে একটা গ্রাহক 5,000 টাকা অর্থাৎ একটা কিস্তি দিয়ে যদি লাইফ লস করে তাহলে 7 দিনের মধ্যে সে 10 বছরে যেই টাকা রাখতে চেয়েছিল পুরো টাকাটাই পায়। এটা হলো বীমা আইনে বলা। আমার প্রশ্ন হলো যে একটা গ্রাহক 5,000 টাকা দিয়ে লাইফ লস করার পরে তার পরিবার বা নমিনির হাতে কিভাবে 6 লক্ষ টাকা আপনাদের কোম্পানি দিল? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আচ্ছা দেখেন, এইখানে একজন গ্রাহক 5,000 টাকা রাখার পরে সে যখন লাইফ লস করে তখন তার পরিবারকে কিভাবে তার 10 বছরে যে টাকাটা রাখার স্বপ্ন ছিল সেটা কিভাবে দেয়? রাইট। দেখেন, একজন গ্রাহক যখন এখানে একটা পলিসি করে তখন তার পলিসির এগেনস্টে 5% টাকাটা টাকাফুল ফান্ডে চলে যায়। যেমন দেখেন, ধরেন 1,000 জন এটা পলিসি কিনলো, জাস্ট 1,000 জন লোক যখন পলিসি ক্রয় করে তখন এই পলিসির যে 5% টাকা এটা কি টাকাফুল ফান্ডে চলে যায়। দেখেন, আচ্ছা, এখানে একজনে ব্যাংকে ডিপিএস করার পরে মনে করেন যে সে 10 বছরে 6 লক্ষ টাকা জমা রাখলো, একটা বা দুইটা কিস্তি দিয়ে যদি ওই গ্রাহক লাইফ লস করে তাহলে তার নমিনি ওই যেই কয় টাকা জমা রাখছে গ্রাহক ওই কয়টা থেকে টাকা থেকে আরো কেটে বাকি টাকা তার নমিনি পায়। কিন্তু আপনাদের সোনালীতে যদি কোনো গ্রাহক একটা কিস্তি দিয়েও যদি লাইফ লস করে তাহলে 10 বছরে যেই টাকা জমা রাখতে চেয়েছিল সেই টাকাটাই অর্থাৎ বীমা অঙ্কটা ওই গ্রাহক পায়। এটা হলো বীমা আইন অনুযায়ী ওই গ্রাহক বীমা অঙ্ক পেতে বাধ্য থাকিবে। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের সোনালী এই গ্রাহককে অর্থাৎ নমিনিকে সে কিভাবে এই 6 লক্ষ টাকা দিল অর্থাৎ বীমা অঙ্কটা কিভাবে দিল? সে তো 5,000 টাকা দিয়ে লাইফ লস করছে বা মৃত্যুবরণ করছে, তার পরিবারের হাতে কিভাবে এই পুরো বীমা অঙ্কের টাকাটা দিল? ধন্যবাদ আপনাকে অসংখ্য, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। দেখেন, ধরেন 1,000 লোক কি করলো, 1,000 জন লোক এই পলিসিটা ক্রয় করলো। এইখান থেকে 5% টাকা আমরা যে প্রিমিয়ামটা জমা দেই, 1,000 জন লোক যখন প্রিমিয়াম জমা দেবে এই 5% টাকা কোথায় চলে যায়? টাকাফুল ফান্ডে চলে যায়। এই টাকাফুল ফান্ডে যাওয়ার পরে কোম্পানি কি করে? ওইটা আলাদাভাবে বিজনেস করে। বিজনেস করার পরে ধরেন এইখান থেকে 1,000-এর ভিতরে আপনার 5 জন লোক কি করলো? লাইফ লস করো বা কর্মক্ষম হয়ে গেল, তখন 900 কত থাকে? 95 জন। এই 995 জনের পক্ষ থেকে ওই 5 জনের পরিবারের কি করা? এটা একটা হেল্প করা। যেমন 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা আছে না? যখন আপনি এককভাবে একটা মানুষকে হেল্প করতে যাইবেন তখন কিন্তু পারবেন না, যখন সমষ্টিগতভাবে যাবেন তখন কিন্তু ওই পরিবারটাকে আপনি কি সুন্দরভাবে একটা সাপোর্ট দিতে পারবেন। তো এইটাই কিন্তু একটা সদকা জারিয়াও। যেমন আপনি 10 বছর এই পলিসিটা চালাবেন, 10 বছরে যদি আপনি ক্ষতিগ্রস্ত না হন সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে প্রতি মাসে যে গ্রাহকগুলো মারা যাচ্ছে, দেখা যায় চট্টগ্রামে বা যে কোনো জায়গার একটা রিক্সা চালক সে দিন আনে দিন খায়, সে মারা গেছে, তার নমিনিকে আপনার 1 লক্ষ 5 লক্ষ যে অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার পক্ষ থেকেও একটা অংশ ওই পরিবারের যাচ্ছে। এটা কিন্তু সদগায়ে জারিয়া। সেম আপনিও যদি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে ওই যে আপনার 995 জন লোক থাকে, হ্যাঁ, তারাও কিন্তু আপনাকে এই আপনার পরিবারের পাশে কিন্তু দাঁড়াবে। এটা কিন্তু মহৎ একটা কাজ, ঠিক আছে? এই জন্যই বলা হচ্ছে ইন্স্যুরেন্স প্রফেশন ইজ এ নোবেল প্রফেশন। বাট বাংলাদেশ কি করে? এটাকে মূল্যায়ন দিচ্ছে না, কিন্তু দিনার দিন এটা কি আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তো এখন যেটা বোঝা গেল যে আসলে ইন্স্যুরেন্সের যত গ্রাহক আছে একজন আরেকজনের সহায়ক হিসেবে, আমি যেটা মনে বুঝলাম আপনার কথায় সেটা হলো যে মনে করেন আপনাদের সোনালীতে 1,000 জন পলিসি করলো, তাই এর মধ্যে যদি মনে করেন 5 জন, সবাই তো আর মারা যায় না, হয়তো 1 বছরের মধ্যে 1 বছরের মধ্যে বা 10 বছরের মধ্যে হয়তো বা 5 জন মানুষ মারা যেতে পারে, তাহলে বাকি যে 995 জন লোক রয়েছে তাদের সহায়তা ওই অসহায় 5টা পরিবার পায়। আবার আল্লাহ না করুক এটা যদি আমার দিক থেকে চিন্তা করি তাহলে আমি যদি ওই 5 জনের লিস্টে পড়ে যাই তাহলে ওই 995 জনের যেই টাকাফুল ফান্ডের টাকাটা এইটা আমার পরিবার পাবে অবশ্যই। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আসলে একজন আরেকজনের সহায়ক হিসাবে থাকে গ্রাহকরা, যেটা আসলে আমাদের নবী রাসূলদের শুরু থেকে ছিল, যেটা হেল্পফুল ফুজুল গঠন করা হয়েছিল, ওখান থেকেই হয়তো বা এই সোনালীর যাত্রা বা ইন্স্যুরেন্সের যাত্রা শুরু হয়েছে। ঠিক আছে, আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা এবং সোনালীর সার্ভিস কমিটমেন্ট সম্পর্কে আপনাকে জানানোর জন্য অবশ্যই ধন্যবাদ। গ্রাহকদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে? গ্রাহকদের উদ্দেশ্য হচ্ছে আসলে যদি একজন গ্রাহক, সবাই চায় ব্যাংকে সেভিং করতে, সবাই ম্যাক্সিমাম মানুষই ব্যাংকে সেভিং করে। আমার মতে
একটা পরিবারের নিরাপত্তা কখনোই ব্যাংক দিতে পারে না। এই কনসেপ্টটা সবারই চেঞ্জ করা উচিত, যে ব্যাংক হচ্ছে সেভিং অ্যান্ড প্রফিট, বাট ইন্স্যুরেন্স হচ্ছে সেভিং, প্রফিট এবং কি সিকিউরিটি। আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা হচ্ছে আপনার ভবিষ্যৎটাকে কি করে সুন্দর করবে, কিন্তু ব্যাংক আপনার ভবিষ্যৎটাকে কি করতে পারে না। আপনার অবর্তমানে আপনার পরিবারেও কি ইনশিওর করতে পারবে যে আপনি সিকিউরিটি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ব্যাংকে আপনি 1,000 বা 5,000 টাকার একটা প্রিমিয়াম জমা দেওয়ার পর আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি 5 লাখ বা 1 লাখ টাকার মালিক। বাট আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনি একটা 5,000 বা 1,000 টাকার প্রিমিয়াম জমা দেওয়ার পরে আপনি বলতে পারবেন যে আপনি কি 1 লক্ষ বা 5 লক্ষ টাকার মালিক। কারণ কি? কারণ আপনি একটা প্রিমিয়াম জমা দিয়ে যদি আপনি লাইফ লস করেন, তাইলে কি আপনার নমিনি আপনি 10 বছরে যেটা রাখার কথা ছিল সেটা কি পাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি 10 বছর এটা চালানোর পরে কিন্তু আপনি এখান থেকে লাভ সহ মূল টাকাটা পাবেন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।